ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় রবি মরশুমে বিভিন্ন সবজির চারা তৈরির পদ্ধতি। আর এ বিষয়ে জানবার জন্য আজ আমরা স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি অধ্যাপক ডক্টর স্নেহাশিস চক্রবর্তীকে, যিনি বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের উদ্যান বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। নমস্কার স্নেহাশিস বাবু। নমস্কার। প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাইব যে এই যে চারা তৈরির বিষয়টি, এই কাজ শুরু করার ক্ষেত্রে কোন কোন বিষয়কে মনে রেখে কাজ শুরু করা উচিত? হ্যাঁ, প্রথমত হচ্ছে যে কি কি বিষয় আমি কি করতে যাচ্ছি, আমি চারাটা তৈরি করতে যাচ্ছি এবং কিভাবে করব, কি করতে যাচ্ছি, কিভাবে করব। এখন কি করতে যাচ্ছি বা কি করছি সেটার জন্য আবার অনেকগুলো প্রশ্ন আছে। যেমন আমি সবজিটার চারা তৈরি করছি, কিন্তু সেই কোন সবজির চারা তৈরি করছি, তার কি কি জাত আমি পছন্দ করছি, সেই জাতগুলো কি সংকর জাত নাকি আপনার সাধারণ জাত ইত্যাদি বিষয়। এবং সেই আর কিভাবে করব, মানে আমি এই যে চারাটা তৈরি করছি সেই চারাটা তৈরি করার পেছনে মোটিভটা কি। আমি কি শুধুমাত্র এটা আমার চাষের জমির জন্য করছি, নাকি যেটুকু চারা আমার চাষের জমি হতে পারে কিন্তু যে চারাগুলো বেঁচে রইল সেগুলো বিক্রি করে কিছু পয়সা উপার্জন, দ্বিতীয় হতে পারে। তৃতীয় অপশন হতে পারে আমি কোনো কিছুর জন্যই করছি না, শুধুমাত্র পয়সা রোজগার করার জন্য করছি, অর্থাৎ আমি শুধুমাত্র চারাটা তৈরি করব আর বিক্রি করব। আচ্ছা, এই ব্যাপারগুলো মাথার মধ্যে রাখতে হবে। তার সাথে সাথে আমার পদ্ধতিটা জানা আছে কিনা, অর্থাৎ চারা তৈরি করছি তার প্রত্যেকটি পদক্ষেপ আমার খুব ভালো করে জানা থাকা দরকার। তা না হলে একদম গোড়ার দিক থেকে কোনো কোনো ক্ষেত্রে গলদ থাকলে পরে সেটা পরবর্তীকালে সামলানো খুব কঠিন হয়ে পড়ে। আচ্ছা, সুতরাং আপনি বলছেন যে এক্ষেত্রেও প্রথমেই উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে একেবারে সঠিক একটা ধারণা নিয়ে তারপরেই এগোনো উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে জমি কিভাবে নির্বাচন করতে হবে? হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে চারাটা তো খুব একটা ডেলিকেট বিষয়, মানে যে সবজির চারা সেটা একটা খুব নরম অবস্থায় থাকে আর কি। সেই জন্য জমি নির্বাচনটা খুব দরকার, খুব খেয়াল করে করতে হয়। প্রথম কথাই হচ্ছে জমি হবে খুব ঝকঝকে পরিষ্কার, এবং খুব ঝকঝকে মানে পরিষ্কার আলো বাতাস খেলে তাতে। সেখানে কোনো আগাছা থাকা চলবে না বা জল দাঁড়ালে চলবে না। উঁচু জমি যেখানে জল দাঁড়াবে না, মাটি উর্বর, যথেষ্ট পরিমাণে মাটিটা উর্বর এবং পরিষ্কার পরিচ্ছন্ন জমি, এটা জমি নির্বাচন। আচ্ছা, তো এই চারা তৈরির ক্ষেত্রে বীজ এবং যে জমি সেটা কি শোধন করার দরকার রয়েছে? হ্যাঁ, এবারে জমি নির্বাচন করে ফেলার পরপরই আমাদের মাথায় রাখতে হবে যে আমি যে বীজটা কিনে এনেছি সেটা যদি শোধিত বীজ হয় খুব ভালো কথা, আর যদি না হয় তাহলে সেটাকে শোধন করে নিতে হবে। আচ্ছা, শুধু বীজ শোধন নয়, জমিটাও শোধন করে নেওয়া দরকার। তার কারণ হচ্ছে জমির মধ্যেও বেশ কিছু ছত্রাক থাকতে পারে যেগুলো পরবর্তীকালে চারাকে এফেক্ট করতে পারে। আবার বীজের মধ্যেও, বীজের যে সিড কোড যেটা আর কি, তার মধ্যেও বেশ কিছু ছত্রাকের জীবাণু থাকতে পারে। সেই জন্য বীজ শোধনটা খুব দরকার। সাধারণভাবে বীজ শোধনের জন্য প্রতি কেজি বীজের সাথে 2.5 থেকে 3 গ্রাম থাইরাম কিংবা ক্যাপটান মিশিয়ে তারপর সেটাকে শোধন করা ভালো। আর হচ্ছে যে জমি শোধনের ক্ষেত্রে আপনি অবশ্যই ক্যাপটান বা থাইরাম দিতেই পারেন, যে কোনো কেমিক্যাল দিয়েও করা যায়। তবে এখন তো এই কেমিক্যালের যে ক্ষতিকারক দিকগুলো নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। সেই জন্য বলা হয় ট্রাইকোডার্মা ভিরিডি কিংবা সিউডোমোনাস ফ্লুরেসেন্স, এই ধরনের যে সমস্ত বায়ো এজেন্টস যেগুলো আছে আর কি, সেগুলোকে দিয়ে আমরা কিন্তু জমি শোধন করতে পারি। জমিটা ভেজা ভেজা থাকলে ভালো হয়, কখনো যেন একদম ড্রাই না হয়ে যায়, কখনো কোনোভাবেই বৃষ্টির জল দাঁড়াতে না পারে। মানে সেই বায়ো এজেন্টটাকে ছড়িয়ে দেওয়ার পরে যেন বৃষ্টির জল জমে না যায়, এবং খুব বেশি যেন রোদের তাপ যেন তাকে উত্তপ্ত করতে না পারে। এই কতগুলো বিষয় যদি একটু খেয়াল রাখা যায় তাহলে এই ট্রাইকোডার্মা ভিরিডি কিংবা সিউডোমোনাস ফ্লোরেসেন্স এগুলো খুব ভালো কাজ করে। আচ্ছা, সুতরাং পরবর্তীকালে সমস্যা আসার আগেই একটা প্রতিষেধক একটা ব্যবস্থা নেওয়ার কথা আপনি বলছেন, অর্থাৎ বীজ শোধন প্রয়োজন, এবং সেক্ষেত্রে জমি শোধনের কথাও গুরুত্ব দিয়েই বলছেন বিশেষজ্ঞ। আপনার কাছে এবারে আমরা জানতে চাইব সবজির বীজতলায় সার প্রয়োগের প্রয়োজনীয়তা কতটা রয়েছে? সাধারণভাবে জমি যদি উর্বর হয় তাহলে আমরা বলবো যে শুধুমাত্র গোবর সার ছাড়া অন্য কোনো সার প্রয়োগের কোনো প্রয়োজন নেই। আচ্ছা,
উর্বর জমিতে অহেতুক সার প্রয়োগ করা কোনো কারণ নেই, বরং যেটা আমরা করতে পারি যে একটুখানি সিঙ্গেল সুপার ফসফেট বা ফসফরাস জাতীয় ফসফেট জাতীয় সার অথবা এবং তার সাথে মিনোটা পটাশ সামান্য একটুখানি দিতে পারি। সিঙ্গেল সুপার ফসফেটের সুবিধা হচ্ছে চারার শিকড়টা গজাতে সাহায্য করবে, যত তাড়াতাড়ি চারার শিকড় বাড়বে তত বেশি সে নিজেকে তৈরি করতে পারবে। আর পটাশিয়াম জাতীয় সার, যেটা পটাশ জাতীয় সার, তাতে চারাতে রোগ পোকার বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সেটা একটা খুব দরকার। এছাড়া নাইট্রোজেন ঘটিত কোনো সার প্রয়োগ করা একেবারেই বিরোধী আমরা। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আমি কোন সবজি চারা তৈরি করছি, অর্থাৎ যদি ধরুন আপনার বাঁধাকপি কিংবা ফুলকপি হয় বা ব্রকলি হয়, এদের একটা সমস্যা হয় কি, মাটিতে যদি বোরন বা অনুখাদ্য, বিশেষ করে অনুখাদ্যের মধ্যে বোরন এবং মলিবডেনাম যদি কম থাকে তাহলে সেটা চারাকেও একইভাবে অ্যাফেক্ট করে এবং সেটা চারা বুঝিয়েও দেয়, তার রঙের মাধ্যমে সে বুঝিয়ে দেয় আমি আমার মধ্যে সেই খাদ্য গুণটা কম আছে, অনুখাদ্যটা কম আছে। অতএব যদি আমি কলিফ্লাওয়ার বা ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি চারা তৈরি করি এবং যদি সেই মাটি যদি একটুখানি অম্ল জাতীয় মাটি হয়, তাহলে অবশ্যই আমাকে সেখানে বোরন, মলিবডেনাম এই দুটি অনুখাদ্য অবশ্যই প্রয়োগ করতে হবে। এবারে এই অনুখাদ্য প্রয়োগের ব্যাপারে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত, এই কারণে অনুখাদ্য যদি সঠিক মাত্রায় প্রয়োগ না করা হয় তাহলে কম হলে পরে সেটা কাজে লাগে কম, মানে গাছ ততটা নিতে পারে না যতখানি প্রয়োজনীয়। আচ্ছা, বেশি হলে পরে সেটা কিন্তু বিষাক্ত হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে যেটা মাত্রাটা কিভাবে ঠিক করতে পারবেন? হ্যাঁ, এই মাত্রাটা সবচেয়ে সহজে হচ্ছে যে আমি কোনো মাটির মধ্যে অ্যাপ্লিকেশন না করে আমি যদি ব্রকলি, ফুলকপি এদের চারা যদি তৈরি করি, তাহলে চারাটা একটু যখন 2-3-4 পাতার হবে তখন তার মধ্যে আমি ওই অনুখাদ্যের যে লবণটা পাওয়া যায় বাজারে কিনতে, সেটাকে জলের মধ্যে গুলে আমি সেটাকে স্প্রে করতে পারি। যে কোনো সবজির বীজতলায় কিন্তু যথেষ্ট পরিমাণে গোবর সার বা পাতা পচা সার এগুলো কিন্তু প্রয়োগ করা খুব দরকার। এই গোবর সার বা পাতা পচা সারের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ অনুখাদ্য থাকে। এই যে কোনো বীজই আপনি বপন করুন না কেন, সেই বীজটা অবশ্যই লাইনে বপন করতে হবে, অর্থাৎ সারিবদ্ধভাবে বপন করাটা ভালো। এখন এমন কখনো কখনো সিচুয়েশন হয়, যেমন ধরুন টমেটো বীজ লাগানো হচ্ছে, সেই বীজটা হয়তো আপনার সাধারণ জাত, তার দামও যথেষ্টই কম, সেক্ষেত্রে এবং আপনার হাতে হয়তো সময় নেই, সেক্ষেত্রে চাষিরা ছিটিয়ে বীজ বুনতেই পারেন। কিন্তু ছিটিয়ে বীজ বোনার চাইতে সারিতে বীজ বপনটা সবচেয়ে বেশি ভালো, তাতে পরবর্তীকালে প্রতিটি চারার ক্ষেত্রে সেটা ভালো হয়। এই কারণে যে গাছগুলো সমান দূরত্বে থাকে বলে কখনো কারোর সাথে খাবারের বিষয়ে বা সূর্যালোকের জন্য কোনো কম্পিটিশন বা ওদের মধ্যে কোনো রকমই হয় না, সেটা একটা সুবিধা। এবং আপনার পরবর্তী চারার যে পরিচর্যা, পরবর্তীকালে যে চারার জন্য যে পরিচর্যা, সেটা করতেও সুবিধা হয়। সেই জন্যই বলা হয় লাইনে সোয়িং করতে। কিন্তু বিশেষ করে যদি সেটা সংকর জাত হয় তাহলে কোনো প্রশ্নই নেই, তাহলে সেটা অবশ্যই লাইন সোয়িং হবে, অর্থাৎ সারিতে আপনার সোয়িং করতে হবে। কারণ একটি চারা, সেখানে আপনার একটি চারা থেকে আমরা প্রচুর পরিমাণে ফলন পেয়ে থাকি। আপনার সেখানে একটা চারাও যদি নষ্ট হয় সেটা আপনার পক্ষে লস, মানে যে চাষি যে তার পক্ষে লস অবশ্যই। অর্থাৎ সেক্ষেত্রে লোকসান এড়াতে কিন্তু লাইনেই আপনি কথা বলছেন। আচ্ছা, লাইন সোয়িং এর ক্ষেত্রে কিন্তু আমি শুধু একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে সমস্ত চারার পাতার সাইজ বড়, মানে আকারটা বড়, যেমন বেগুনের পাতা, টমেটো, বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা একটু আকারে বড় হলে পরে আমাদের এই সারি থেকে সারি এবং বীজ থেকে বীজের দূরত্বটা একটু বেশি হবে। সাধারণভাবে সেক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব হবে 10 সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের সাধারণভাবে যেটা, যাদের পাতাগুলো বড়। আর লঙ্কা, টমেটো যাদের পাতা ছোট, তাদের সারি থেকে সারির দূরত্ব হবে 5 সেন্টিমিটার আর বীজ থেকে বীজের দূরত্ব হবে 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি। আচ্ছা, তো এই চারা বেরোনোর পর সেক্ষেত্রে পরিচর্যা কিভাবে করতে হবে? চারা বেরোনোর পরে এই বীজটা যখন বপন করে ফেললাম, যখন সারিবদ্ধভাবে বীজ বপন করলাম বা ছিটিয়ে বীজ বপন করলাম, তার পরপরই সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, পুরো সিডবেডটাকে অর্থাৎ সেই ক্যারিটাকে সম্পূর্ণভাবে খড়ের একটা আস্তরণ দিয়ে, পাতলা খড়ের একটা আস্তরণ দিয়ে ঢেকে ফেলা উচিত, সেটা খুব দরকার। আমি দেখুন, আপনি যে ছবিগুলো দেখিয়েছি সেই ছবিতেও দেখতে পাবেন যে মাটিটা প্রথমে কুপিয়ে গুঁড়ো করে উঁচু করা হয়েছে,
তারপরে তার মধ্যে সারিবদ্ধভাবে বীজ ফেলা হয়েছে, তারপর সেটাকে খড় দিয়ে ঢাকা হয়েছে। এই খড়ের উপর দিয়ে প্রথমে কিছুদিন জল দেওয়ার পরে যখন চারাগুলো বেরোতে শুরু করবে সঙ্গে সঙ্গে সেই খড়ের আস্তরণটাকে সরিয়ে ফেলতে হবে, যাতে ওদের বাকিদের আর চারা বেরোতে অসুবিধা না হয়। এরপর থেকে কিন্তু যে চাষি ভাই তার কিন্তু দায়িত্ব অনেক বেশি, তার কারণ হচ্ছে যে এরপর থেকে চারা খুবই একটা নরম অবস্থায় থাকে, যেখানে সেই চারা যখন খুশি নষ্ট হতে পারে, যে কোনোভাবেই নষ্ট হতে পারে। তাকে প্রাথমিকভাবে প্রোটেকশন দিতে হবে এইভাবে যে চারার গায়ে যেন এমন না হয় যে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, প্রচণ্ড বৃষ্টি নেমে গেল, চারাগুলো সমস্ত ধুয়ে গেল বা বীজগুলো ধুয়ে গেল। অতএব যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটাকে একটা কোনো কভার দিয়ে, কভারিং বলতে একটা বাঁশের বাতাটা গোল করে মাটির মধ্যে পুঁতে তার উপর দিয়ে একটা পলিথিন শিট পিছিয়ে দিলাম কিংবা খড়ের চালা করে দিলাম। এই ধরনের প্রোটেকশনগুলো দিয়ে তারপরে আমি চারাটাকে রোজ আমি দেখভাল করব। রোজ বলতে যেন কোনো আগাছা আক্রমণ না হয়, যেন আপনার কোনো রোগ পোকার আক্রমণ না হয়। পোকার আক্রমণ, বিশেষ করে মাটিতে যে ঘুরঘুরে পোকা, সেই ঘুরঘুরে পোকা চারা শিকড় কেটে দেয়। রোগের আক্রমণ বলতে ড্যাম্পিং আপ, যদি দেখতে পাই কোনো একটা অংশে ড্যাম্পিং আপ কোনো কারণে লেগেছে, সঙ্গে সঙ্গে বাকি চারাগুলোতে প্রয়োজন মতো ওষুধ ছেটানো। সাধারণভাবে আমরা তামা জাতীয় ওষুধ ছেটানোর কথা বলি আর কি, কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ, সেগুলো এইটা করতে হবে। এটা এবং এটা রেগুলার, খুব প্রতিদিন কিন্তু চাষিভাইকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, সুতরাং একটা পর্যবেক্ষণও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছেন ভালো চারা পেতে গেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে আমরা জেনে নিয়েছি রবি মরশুমে বিভিন্ন সবজির চারা তৈরির পদ্ধতি, কারণ আমরা জানি রবি মরশুম মানেই নানান রকম সবজি বাজারে ছেয়ে পড়বে এবং আমাদের প্রয়োজনীয়তাও তাই থাকে সেই সময় প্রচণ্ড রকমের সবজির দিকে। আপনারা কৃষক বন্ধুরাও তৈরি হয়ে পড়ুন সেই সবজির চারা তৈরির কাজে। बदलाव क्या है भैया? ये बड़े काम की चीज है। इंसान की सोच में अगर बदलाव आ जाए तो सब कुछ मुमकिन है, सब कुछ संभव है। अब ये बदलाव फिर आ रहा है, हर सूरत की मुस्कान में वो आपको दिखाई देगा। तो चलिए एक नई शुरुआत करते हैं, कुछ बदलाव करते हैं। दूरदर्शन किसान, एक नया चैनल जहां बातें होंगी बदलाव की और आपके कल की बेहतर शुरुआत की। छेड़ो बातें बदलाव की। আগামী কয়েকদিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 23 অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। 24 অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। 25 অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। 26 অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যেসব কৃষক বন্ধুরা ধান চাষ করেছেন তাদের জানানো হচ্ছে ধানের শীষ মুকুল বার হওয়া থেকে ফুল আসার সময় এটি ধানের একটি গুরুত্বপূর্ণ জীবনদশা। এই সময় জমির মাটি শুকনো হয়ে যেতে দেবেন না, প্রয়োজনে সেচ দিন। এই সময় ধানে বাদামি শোষক পোকার আক্রমণ বাড়ে। গাছে প্রতি 15টির বেশি পোকা দেখা দিলে প্রতিকার হিসেবে কার্বোসালফান 2 মিলিলিটার বা প্রফেনোফোস 40%
এবং সাইপারমেথ্রিন 4% প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যেসব কৃষক বন্ধুরা বাঁধাকপি চাষ করেছেন তাদের জানানো হচ্ছে, বাঁধাকপি ও ফুলকপির চারাতে পচে যাওয়া রোগ দেখা গেলে কার্বেন্ডাজম 12% এবং ম্যানকোজেব 64% প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। বাঁধাকপি ও ফুলকপির চারাতে জল জমতে দেবেন না, শুষ্ক ও আগাছা মুক্ত রাখুন। মূল জমিতে যদি কালো পচা বা পচা রোগ দেখা যায় তাহলে স্ট্রেপ্টোসাইক্লিন 1 গ্রাম 10 লিটার জলে গুলে 10 থেকে 12 দিন অন্তর স্প্রে করুন। যেসব কৃষক বন্ধুরা ভেন্ডি চাষ করেছেন, বর্তমান আবহাওয়াতে সাদা মাছির আক্রমণ দেখা যেতে পারে, যার জন্য ভেন্ডিতে সাহেব রোগ হয়। প্রতিকার হিসেবে ডাইফেনথিউরন 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। লঙ্কা, যেসব কৃষক বন্ধুরা লঙ্কা চাষ করেছেন, বর্তমানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার জন্য লঙ্কায় মাকড় ও থ্রাপস পোকার বৃদ্ধিতে সাহায্য করে থাকে, যা পাতা কুঁকড়ে যাওয়ার প্রধান কারণ। প্রতিকার হিসেবে ডাইফেনথিউরন 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যেসব কৃষক বন্ধুরা বেগুন চাষ করছেন তাদের জানানো হচ্ছে, এই সময় বেগুন চাষে ফল ছিদ্রকারী পোকা বেগুনকে ক্ষতি করতে পারে এবং সেই ক্ষতিগ্রস্ত অংশ ছিঁড়ে ফেলে দিন এবং পরিষ্কার আবহাওয়ায় 2% নিম তেল স্প্রে করুন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চাষবাস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। কৃষিকাজে তৈলবীজের গুরুত্ব ভীষণ বেশি, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে সর্ষের চাষ খুবই গুরুত্বপূর্ণ। তো এই সর্ষের চাষ নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষজ্ঞ রাজীব হাজরা, সহ কৃষি অধিকর্তা সাঁইথিয়া ব্লক। নমস্কার দাদা। নমস্কার। আজকে আমাদের যে আলোচনার বিষয় সর্ষে চাষ, তো সর্ষে তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৈলবীজ, বিশেষ করে পশ্চিমবঙ্গে এর চাষ যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এই কত রকমের সর্ষে চাষ হয় আমাদের রাজ্যে, সেই ব্যাপারে যদি আমাদের একটু আলোকপাত করেন। আমাদের রাজ্যে তৈলবীজ হিসেবে প্রধানত সর্ষে চাষটাই অন্যতম। এই সর্ষে চাষের মধ্যে 3 রকম সর্ষে চাষ আমরা প্রধানত দেখে থাকি। এর মধ্যে আছে টরি সর্ষে। টরি সর্ষের মধ্যে বিভিন্ন জাত হয়, অগ্রণী, পাঞ্চালী। এছাড়া শ্বেত সর্ষে যেটা, সেই সর্ষের মধ্যে বিনয়, সুবিনয়, ঝুমকা, হ্যাঁ, এই প্রভৃতি জাতগুলোর চাষ হয়। এছাড়া আছে রায় সর্ষে। রায় সর্ষের মধ্যে ভাগীরথী, সরমা, সীতা, সংযুক্তা, অসেজ, এরকম অনেক জাতের চাষ হয়। এখন বর্তমানে আরেকটি সর্ষে উদ্ভব হয়েছে, গবি সর্ষে, যেটা কল্যাণ, সেখানে যেটা শিকড় ফোলার রোগ যেখানে হয় সেখানে এই সর্ষে চাষ করবার জন্য আমাদের সরকার থেকে বলা হচ্ছে যাতে সেখানে শিকড় ফোলার রোগ না হয়। এই ধরনের জাতগুলো থেকে চাষি তার প্রয়োজন মতন যে কোনো জাত বেছে নিয়ে তার জমি এবং সময় দেখে তারা চাষ করতে পারেন। আচ্ছা, আপনি তো অনেকগুলো চাষ মানে ভ্যারাইটি কথা বললেন সর্ষের, তো এই প্রত্যেকটা সর্ষেই কি একই সময়ে চাষ করা যায় নাকি এক একটা সর্ষের ক্ষেত্রে এক এক রকম সময় প্রয়োজন, মানে চাষের ক্ষেত্রে? হ্যাঁ, ঠিক বলেছেন। কারণ সর্ষের চাষগুলো বিভিন্ন সর্ষের বিভিন্ন সময়ে কিন্তু চাষ করা হয়। যেমন টরি সর্ষে জলদি, হ্যাঁ, এর জন্য কিন্তু আশ্বিনের 2য় সপ্তাহ থেকে কার্তিকের 1ম সপ্তাহের মধ্যে এই সর্ষের চাষ করে ফেলা দরকার। এছাড়া আমাদের যেটা শ্বেত সর্ষে আছে, সেই শ্বেত সর্ষে আশ্বিনের 2য় সপ্তাহ থেকে কার্তিকের 2য় সপ্তাহ পর্যন্ত। এছাড়া আপনার যে রাই সর্ষে আছে সেটা কার্তিকের 3য় সপ্তাহ পর্যন্ত চাষ করা যায়। কিন্তু যত জলদি চাষ করা যাবে সর্ষে ততই কিন্তু ভালো, কারণ সর্ষের যে প্রধান শত্রু জাপ পোকা, সঠিক সময়ে যদি চাষ করা যায় তাহলে কিন্তু এই জাপ পোকার আক্রমণ থেকে সর্ষে অনেকটাই রেহাই পেতে পারে। এই সর্ষে চাষের সময়ে যদি দেখা যায় যে পেরিয়ে যাচ্ছে, তাহলে চাষির জমি ফাঁকা নাই, তাহলে চাষিরা কিন্তু এটা অনেক সময় টরি সর্ষে পয়রা ক্রপ হিসেবে বা পয়রা ফসল হিসেবে তারা কিন্তু চাষ করে থাকতে পারেন। আচ্ছা, আর এই যে সর্ষে চাষের জন্য বীজের পরিমাণ কতটা লাগছে এবং বীজ শোধন কিভাবে করা যাবে?
সর্ষের জন্য বীজ লাগবে একরে 2.5 থেকে 3 কেজি, এবং এই বীজ শোধন সর্ষে চাষ করার 1 সপ্তাহ আগে থাইরাম প্রতি কেজি বীজে 2 থেকে 2.5 গ্রাম মিশিয়ে শুকনো বীজের সাথে মিশিয়ে রেখে দিলে এটা কিন্তু সর্ষের বীজ শোধন হয়ে যাবে। এবং এই প্রসঙ্গে সমস্ত চাষি বন্ধুদের বলবো যে সমস্ত ফসলেই কিন্তু বীজ শোধন অত্যন্ত জরুরি। তাতে কিন্তু ফসলের প্রথম টিকাকরণ কিন্তু এই বীজ শোধনের মাধ্যমেই করা হয়ে থাকে। আচ্ছা, এই যে সর্ষে চাষ হচ্ছে তার যে তেলটা যে বেরোচ্ছে সর্ষের তেল বা তার পরিমাণ, মানে সর্ষের তেলের পরিমাণ বা গুণমান নির্ধারণ কিভাবে করা হবে, তার জন্য সারের প্রয়োজনীয়তাটা কতটা আছে বা কতটা গুরুত্ব আছে, বা কি ধরনের সার দেওয়া উচিত, সেই ব্যাপারে যদি আপনি একটু কৃষক বন্ধুদের বলে দেন। সর্ষের তেল আমাদের প্রথমে দেখতে হবে যতটা বেশি পরিমাণে সর্ষে থেকে তেল নিষ্কাশন করা যায় এবং তার গুণমান যেটা, তার যে গন্ধ ঝাঁঝ সেটা যেন বজায় থাকে। এর জন্য কিন্তু সার প্রয়োগের দিকে যথাযথভাবে চাষিকে কিন্তু লক্ষ্য দিতে হবে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে কি, চাষি যেমন খুব ভালো জায়গা থেকে বীজ সংগ্রহ করবেন যাতে বীজের গুণমান বজায় থাকে, তার জন্য তারা কিন্তু সরকারি সমস্ত কৃষি খামার থেকে বীজ সংগ্রহ করতে পারেন। আর সারের ক্ষেত্রে বিশেষ ধরনের সার কিন্তু প্রয়োগ করতে হবে। বিশেষ কথাটার অর্থ এখানে যে তারা অনেক রকম 10-26 বলুন বা ডিএপি বলুন, যেখানে যেরকম সার তার কাছে সহজলভ্য তিনি সেই সার দিয়ে কিন্তু চাষ করেন। কিন্তু এই জায়গাতে সার দিতে হবে ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট অথবা পটাশ, এই 3 রকম সার। এছাড়া দিতে পারেন ইউরিয়া 20-20-13 এবং পটাশ। তার আগে আমি একটু বলে নিতে চাই যে এই সেচ যদি দেওয়া না যায় তাহলে কিন্তু 24-12-12, এবং সেচ যদি দেওয়া যায় তাহলে কিন্তু 28-14-14 এই ডোজে কিন্তু তাকে দেওয়া দরকার। এছাড়া রাই এবং যে শ্বেত সর্ষের কথা আমরা পূর্বে বলেছি তার ক্ষেত্রে কিন্তু 40-20-20 মানে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এটা কিন্তু 40-20-20 ভাবে দিতে হবে। এবং দেওয়াটা হবে, যদি সেচ না দেওয়ার জায়গা থাকে তাহলে কিন্তু সমস্ত সারটাই প্রথমে মিশিয়ে দিতে হবে। আর সেচ যদি দেওয়া যায় তাহলে সব ক্ষেত্রেই কিন্তু নাইট্রোজেন এবং পটাশ অর্ধেক প্রথমে দেবেন এবং সমস্ত ফসফেটটা দিয়ে দেবেন, এবং পরবর্তী চাপান সার হিসেবে সেচের সময়ে বাকি নাইট্রোজেন সার এবং বাকি পটাশ সারটা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আচ্ছা, আর যেটা প্রথমেই বললাম যে সার হিসেবে 2 রকমভাবে সার তারা প্রয়োগ করতে পারেন, ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ। তার মূল কারণ হচ্ছে এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে 12% সালফার থাকে, যা আমাদের সর্ষের তেলের গুণমান এবং তেলের পরিমাণ বৃদ্ধিতে কিন্তু প্রচণ্ড সহায়ক। আচ্ছা, যেগুলো অন্য ডিএপি বা 10-26 সারের ক্ষেত্রে পাবেন না। এছাড়া 20-20-0-13 যেটা বললাম, 20-20-0-13 ইউরিয়া এবং পটাশ দিয়ে ব্যবহার করার জন্য এই 20-20-0-13-তে কিন্তু 13% সালফার থাকে। এই সালফার কিন্তু চাষি মানে একটা সারের সাথে তিনি কিন্তু বিনামূল্যেই পেয়ে যাচ্ছেন, যাতে তার ফলে তার তেলের গুণমান এবং তেলের পরিমাণ দুটোই বজায় থাকবে এবং রোগ পোকার আক্রমণও কম হবে, আর ফলন এবং গুণমান দুটোই বজায় থাকবে, বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই রোগ পোকার কথাতেই আমি আসছিলাম। সর্ষে চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুরা কি ধরনের মানে সমস্যার সম্মুখীন হন আর কি রোগ পোকার ক্ষেত্রে? রোগ পোকার ক্ষেত্রে অনেক ধরনের পোকা আছে, যেমন করাত মাছি বা জাপ পোকা এগুলো রয়েছে, বা রোগের ক্ষেত্রে ধসা রয়েছে, পাউডারি মিল্ডু রয়েছে, শিকল ফোড়লা রোগ রয়েছে। কিন্তু প্রধানত আমাদের এখানে দেখা যায় যে চাষি বন্ধুরা সবসময় কিন্তু জাপ পোকা এবং শিকড় ফোলা রোগ নিয়ে বলেন। তো শিকড় ফোলা রোগ নিয়ে প্রথমে আমি যদি বলতে যাই তাহলে এই রোগটা দেখা যায় প্রধানত অম্ল জমিতে এবং সাদা সর্ষের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। সেই ক্ষেত্রে কিন্তু চাষি বন্ধুদেরকে প্রথমে বলতে হবে যে তাদের কিন্তু জমি শোধনের প্রয়োজন আছে, কারণ এই রোগ হয়ে গেলে নতুন করে কোনো ওষুধ দিয়ে এই রোগকে কিন্তু আটকানো যায় না। আচ্ছা, সেই সময় জমি মাটি পরীক্ষার ভিত্তিতে চুন বা ডলোমাইট মিশিয়ে সেখানে কিন্তু তিনি শোধন করবেন। এই বিষয়ে কিন্তু তিনি নিকটবর্তী কৃষি প্রযুক্তি সহায়ক বা সহ কৃষি অধিকর্তার সাথে যোগাযোগ করবেন, তাহলে তিনি সেই কাজটা করতে পারবেন। এছাড়া যে কাজটা করতে হবে যে এই রোগ দেখা দিলে জলসেচ বন্ধ করে দিতে হবে, এবং জলসেচ বন্ধ করে দেওয়ার পর তাকে কিন্তু মানে প্রয়োজন ভিত্তিক 1% ইউরিয়া সলিউশন তিনি স্প্রে করতে পারেন, যাতে এই ফসলটা তিনি
তুলতে পারেন। আর এই কাজের জন্য এই যদি শিকড় ফোলার রোগ হয়, এই ছত্রাকঘটিত রোগটাকে যাতে না আসে সেই জন্য বীজ শোধন করাটাও যেমন জরুরি, তেমনি ট্রাইকোডার্মা ভিরিডি 1 থেকে 2 কেজি প্রতি একর প্রতি কিন্তু জমি চাষ করার আগে যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। আর সর্বোপরি যে কথাটা, যে চাষের জন্য কিন্তু জৈব সার প্রচুর পরিমাণে যদি প্রয়োগ করেন তাহলে যেমন এই রোগের উপদ্রবও কমবে, সেরকম কিন্তু তার তেলের গুণমানটাও বৃদ্ধি পাবে। এছাড়া যেটা জাপ পোকা, সেই জাপ পোকার ক্ষেত্রে বলা যায় যে জাপ পোকার সব থেকে ভালো প্রতিকারের উপায় সঠিক সময়ে বোনা। আচ্ছা, যদি কার্তিক মাসের মাঝামাঝি মধ্যে বুনতে পারেন তাহলে কিন্তু জাপ পোকার আক্রমণ অনেকাংশে কম হবে। কারণ জাপ পোকা দেখা যায় মোটামুটি পৌষ মাসের থেকে অল্প অল্প লাগে, মাঘ মাসের পরে কিন্তু সেখানে কিন্তু অনেক বেশি চলে আসে। পৌষ মাসে যখন অল্প লাগছে তখন কিন্তু তারা পাতার ডগার দিকে থাকছে, সেই সময় কিন্তু যখন ফুলও আসে তাহলে ভালো কোনো রাসায়নিক যে ঔষধ আছে সেগুলো প্রয়োগ করার থেকে সব থেকে ভালো হয় যে ওই ডগাগুলো যদি তারা তুলে ফেলে নষ্ট করতে পারেন তাহলে অনেকাংশে কমে যাবে। এছাড়া যে জায়গাটা করা যায় সেটা অড়হর, ভুট্টা, আলের চারপাশে যদি তারা লাগাতে পারেন তাহলে কিন্তু এই জাপ পোকার আক্রমণ কমবে। আচ্ছা, এরপর যে জায়গাটা বলার সেটা হচ্ছে সব কিছুর পরেও যদি দেখেন যে জাপ পোকার আক্রমণ খুব বেশি হয়ে গেছে তাহলে রাসায়নিক কীটনাশক হিসেবে তিনি 2 রকম অন্তর্বাহী ঔষধ পর্যায়ক্রমে দিতে পারেন। তার মধ্যে যেমন অনেক রকম ঔষধ আছে, তার মধ্যে যেমন ইমিডাক্লোরপিড তিনি 17.8 SL, সেটা 1 ml প্রতি 5 লিটার জলে গুলে, অথবা অ্যাসিফেট 75% WP তিনি 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে পর্যায়ক্রমে স্প্রে করবেন, তাহলে কিন্তু অনেকাংশে এই আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। আচ্ছা, আপনি তো জাপ পোকার ক্ষেত্রে আপনি কথাগুলো বললেন, এবং সেটা কি মানে সব রকম সর্ষের ক্ষেত্রেই হয়? যেমন শিকড় ফোলা রোগটা আপনি বললেন যে সাদা সর্ষের ক্ষেত্রে বেশি দেখা যায়, তো জাপ পোকার আক্রমণ কি সব রকম সর্ষের ক্ষেত্রেই হয়? তো হ্যাঁ, যদি দেরি হয় তাহলে কিন্তু, যেহেতু টরি সর্ষে আমাদের অনেক আগে উঠে যায়, সেখানে কিন্তু জাপ পোকার আক্রমণ কিন্তু কম। চাষিরা কিন্তু সাদা সর্ষেটা পছন্দ করেন, কারণ সাদা সর্ষের তেলের পরিমাণ কিন্তু বেশি। আচ্ছা, আমার আরেকটা কথা জানতে ইচ্ছে করছে, এই যে সর্ষে চাষের ক্ষেত্রে চাষি ভাইরা কতটা লাভবান হচ্ছেন? এই চাষে কিন্তু খরচ কিন্তু খুব কম, এবং রোগ পোকা অন্যান্য জায়গার থেকে কম। চাষিরা সাধারণত যেহেতু এগুলোকে ছিটিয়ে বুনে থাকেন, আমরা অনেক সময় বলি যে সারিতে বুনতে, ছিটিয়ে যদি বুনে থাকেন তাহলে কিন্তু সেই জায়গাগুলোতে অনেক তার খরচ কম হচ্ছে, তেলের দামও প্রচুর। চাষিরা যদি এই সর্ষে চাষে যদি ভালোভাবে করতে পারেন, তারা যদি রোগ পোকার আক্রমণ থেকে এবং সঠিক মানে রক্ষা করে এবং সঠিক সার প্রয়োগ করে তেলের মান এবং ফলনটা যদি বাড়াতে পারেন, তারা অবশ্যই লাভবান হবেন। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমরা আজকে অনেক মূল্যবান তথ্য জানলাম। সর্ষে চাষের ক্ষেত্রে কি কি করা উচিত, কখন বোনা উচিত, এবং কিভাবে রোগ প্রতিরোধ করা যেতে পারে, সবকিছুই আমাদের বিশেষজ্ঞ খুব ভালোভাবে জানিয়ে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। ये बदलाव क्या है भैया? ये बड़े काम की चीज है। इंसान की सोच में अगर बदलाव आ जाए तो सब कुछ मुमकिन है, सब कुछ संभव है। अब ये बदलाव फिर आ रहा है, हर सूरत की मुस्कान में वो आपको दिखाई देगा। तो चलिए एक नई शुरुआत करते हैं, कुछ बदलाव करते हैं। दूरदर्शन किसान, एक नया चैनल जहां बातें होंगी बदलाव की और आपके कल की बेहतर शुरुआत की। छेड़ो बातें बदलाव की। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801-551-এ যোগাযোগ করুন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।